আমি অনিরুদ্ধ, এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এখন পশ্চিমবঙ্গের সোনারপুর নামের একটি শান্ত গ্রামে দিন কাটাই। জীবন এখানে সহজ সরল, তবে মাঝে মাঝে কিছু রহস্য এমনভাবে সামনে আসে যা শান্ত প্রাণের মনেও অস্বস্তি সৃষ্টি করে। এটি আমার ভাইঝি রিনির গল্প এবং আমার বাড়ির পিছনের পুরনো কুয়ো ঘিরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার কথা। শীতের ছুটির সময় যখন আমার বাড়িতে আমার ভাইয়ের পরিবার এসে ভিড় জমাত, সেই সময়ের কথা। আমার ভাইঝি রিনি, এক কৌতূহলী এবং চঞ্চল 12 বছরের মেয়ে, বিশেষভাবে পছন্দ করত আমাদের পুরনো বাড়ির প্রতিটি কোণ আর ফাঁকফোকর ঘুরে দেখতে। শতবর্ষ প্রাচীন এই বাড়ি তার ইতিহাসের ভার বয়ে বেড়ায়, কিঞ্চিৎ শব্দ করা দরজা, প্রশস্ত বারান্দা, আর অবশ্যই বাড়ির পেছনের প্রান্তে থাকা প্রাচীন কুয়ো। এই কুয়ো, যা শ্যাওলা কভার্ড এবং জঙ্গলে ঘেরা, গ্রামবাসীদের মধ্যে সবসময় একরকম ভয় আর কৌতূহল সৃষ্টি করত। তারা বলতো, পূর্ণিমার রাতে কুয়োর পাশে এক অদ্ভুত মেয়েকে দেখা যায়, যে আসলে এক আত্মা। আমি এগুলো গ্রামীণ কল্পকাহিনী ভেবেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু রিনির সাহসী মন এসবের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এক সন্ধ্যায়, যখন সূর্য ডুবে গিয়েছে, বাড়িতে লম্বা ছায়া পড়েছে, তখন রিনি দৌড়ে এসে আমাকে জানালো। তার মুখ ফ্যাকাশে, আর চোখে আতঙ্ক। কাকাবাবু, সে ফিসফিসিয়ে বলল, আমি কুয়োর পাশে কাউকে দেখেছি। আমি খবরের কাগজটা নামিয়ে রেখে ওর দিকে তাকালাম। তুমি কাকে দেখেছ, রিনি? হয়তো কোনো গ্রামবাসী ছিল। সে জোরে মাথা নাড়ল। না কাকাবাবু, এটা মেয়ে ছিল। ওর পরনে ছিল লাল শাড়ি, আর চুল লম্বা। কিন্তু ওর মুখটা। কথা থেমে গেল। ওর মুখে কি ছিল? আমি জিজ্ঞেস করলাম। মনের ভেতর একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেল। মুখটা ঝাপসা, যেন ধোয়ার মতো। রিনি ফিসফিসিয়ে বলল। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, ভেবে নিলাম ওর কল্পনার অতিরঞ্জন। কিন্তু ওর কথা আমার মনে থেকে গেল। সেই রাতেই আমি ঠিক করলাম বিষয়টা খতিয়ে দেখব। হাতে একটা লণ্ঠন নিয়ে আমি বাড়ির পেছনের দিকে গেলাম। হাওয়া ঠান্ডা, আর আশ্চর্যজনকভাবে রাতটা ছিল নিঃশব্দ। কুয়োর দিকে এগিয়ে যেতে যেতে একটা অদ্ভুত ভারী অনুভূতি টের পেলাম। ঝোপগুলো শব্দ করছিল, যদিও হাওয়ার কোনো আভাস ছিল না। হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম, একটা নরম, সুরেলা গুনগুনানি। সেটা খুব মৃদু, কিন্তু পরিষ্কারভাবে কুয়োর দিক থেকে আসছিল। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কেউ আছে? আমি ডেকে উঠলাম। আমার কণ্ঠস্বর নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হলো। কোনো উত্তর এল না, শুধু সেই গুনগুনানি ক্রমশ জোরালো হচ্ছিল। আমি কুয়োর ভেতরে উকি দিলাম, কিন্তু সেটা ফাঁকা, শুধু অন্ধকারে পরিপূর্ণ। পরদিন সকালে রিনি দৃঢ়সংকল্প হয়ে বলল, কাকাবাবু, আজ রাতেই আমাদের আবার যেতে হবে। আমার দ্বিধা সত্ত্বেও তার সাহস আমাকে রাজি করিয়ে নিল। সেদিন রাত, পূর্ণিমার আলোয়, আমরা আবার কুয়োর কাছে গেলাম। এবার আমার হাতে একটা টর্চলাইট আর একটা লাঠি ছিল। আমরা কুয়োর কাছে পৌঁছতেই হাওয়া আরও ঠান্ডা হয়ে গেল। গুনগুনানি আবার শুরু হলো, আগের চেয়ে আরও স্পষ্ট। রিনি আমার হাত শক্ত করে ধরল, তার চোখ চারপাশে খুঁজছিল। তখন আমরা তাকে দেখলাম। সে ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এল, এক কিশোরী মেয়ে, বয়স 15 বছরের বেশি নয়। তার পরনে লাল শাড়ি, আর চুল লম্বা। তার চলন ধীর, স্বপ্নের মতো। কিন্তু সে যখন আমাদের দিকে ঘুরে তাকালো, রিনি একদম স্থির হয়ে গেল। তার মুখ সত্যিই ঝাপসা ছিল, যেন পুরোপুরি স্পষ্ট হয়ে উঠতে পারছিল না। কিন্তু তার চোখ দুঃখেপূর্ণ, গভীর আর চঞ্চল। মেয়েটি তার হাত তুলে কুয়োর দিকে ইঙ্গিত করল, তারপর অদৃশ্য হয়ে গেল। পরদিন আমি গ্রামের এক বৃদ্ধের কাছে গিয়ে ঘটনাটা বললাম। তিনি গভীর নিঃশ্বাস ফেলে এক পুরনো কাহিনী বললেন। বহু বছর আগে, তিনি বললেন, মীরা নামের এক মেয়ে এই গ্রামে থাকত। পাশের গ্রামের এক ছেলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তার পরিবার মেনে নেয়নি। এক রাতে সে এই কুয়োর কাছে এসে অপেক্ষা করেছিল পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই ছেলে আর আসেনি। দুঃখে সে নিজেকে কুয়োয় ফেলে দিয়েছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত যে তার আত্মা এখনও অপেক্ষা করছে মুক্তি পাওয়ার জন্য। রিনি আর আমি মিলে কুয়োর পাশে এক ছোট্ট পূজার আয়োজন করলাম। ফুল আর প্রার্থনার মাধ্যমে আমরা মীরার আত্মার শান্তি কামনা করলাম। সেদিন রাতে, যখন আমরা কুয়োর পাশে দাঁড়িয়েছিলাম, আশেপাশে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম। গুনগুনানি আরেকবার শুরু হলো, এবার নরম, যেন কোনো লালিত্যপূর্ণ গান। তারপর সেটা থেমে গেল। সেই রাতের পর থেকে কুয়ো চিরতরে নীরব রইল। রিনি তার শহরে ফিরে গেল, তার ছুটির দিনগুলোর এই স্মৃতি মনে নিয়ে। আর আমি প্রায়ই কুয়োর দিকে তাকিয়ে ভাবি, মীরা কি অবশেষে শান্ত?